সবাই তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, তাতে তোমার কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আবারও নতুন দিনের নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওর কোথাও কোনো অংশ স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি নাস্তা করার পর থেকেই শুরু করেছি। নাস্তা করার পরে যে প্লেট বাটিগুলো জমেছিল সিঙ্কে, সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছি। আর আজকে হচ্ছে আমার বেডরুমের বেডশিটটা চেঞ্জ করেছি। পুরনো বেডশিটটা উঠে আমি এখন একটা ধোয়া বেডশিট এখানে বিছিয়ে দিয়েছি। আর পাশেই আমার মেয়ে খুব বায়না করছিল তার গাড়িগুলোতে আমি যেন একটু ব্যাটারি ভরে দেই, সে আজকে গাড়ি নিয়ে খেলা করবে। এই গাড়িগুলো তার ধরাই হয় না। আসলে ছেলেদের এবং মেয়েদের খেলার ধরন কিন্তু পুরোটাই আলাদা। দেখবেন ছেলে বাচ্চারা কিন্তু গাড়ি, তারপরে ব্যাট, বল এগুলো নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে। আর মেয়ে বাচ্চারা খেলতে পছন্দ করে থালাবাটি, মায়ের ওড়না, মায়ের কসমেটিক্স এসব নিয়ে কিন্তু খেলাধুলা করতে মেয়ে বাবুরা বেশি পছন্দ করে। তো বিভিন্ন সময় জন্মদিনে আমার মেয়ে এই ধরনের গাড়িগুলো গিফট পেয়েছিল। এই ধরনের অনেকগুলো গাড়ি ওর আছে, কিন্তু ও এগুলো নিয়ে একদমই খেলা করে না। না খেলতে খেলতে এইগুলো কিন্তু একদমই নষ্ট হওয়ার পথে। তো আজকে কি মনে করে যেন এই গাড়িগুলো বের করছে আর আমাকে বলছিল যে মাম্মাম ব্যাটারি ভরে দাও, আমি এগুলো নিয়ে খেলা করব। তো দেখতেই পেলেন প্রথম যে গাড়িটা বের করেছি ওটা কিন্তু জং ধরে ব্যাটারির যে স্প্রিংগুলো আছে ওগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো ওই গাড়িটা কিন্তু চলছে না। এরপরে এই গাড়িটায় ব্যাটারি তুলে দিলাম। এই গাড়িটা এখনও ঠিক আছে। তো এখন হচ্ছে ও এই গাড়িগুলো নিয়ে খেলা করবে। তো ও এখানে খেলা করতে থাকুক আর আমি হচ্ছে আমার কাজগুলো করে নিচ্ছি। তো আমি হচ্ছে আমার বেডটা এখন খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি পরিপাটি করে। আর বেড পরিপাটি রাখতে আমার সবসময় বেশি ভালো লাগে। তবে খুব আহামরি জিনিস দিয়ে যে বেডটা সাজিয়ে গুছিয়ে রাখি সেটা কিন্তু না। খুবই সাধারণভাবে আমি আমার বেডটা গুছিয়ে রাখি, তবে একদম পরিপাটি করে রাখতে আমি বেশি পছন্দ করি। বেড এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না, আমার অসহ্য লাগে। তাই আমি সব সময় আমার বেডটা পরিপাটি রাখার চেষ্টা করি। বেডটা গুছিয়ে এখন আমি চলে এসেছি ড্রেসিং টেবিলের সামনে। ড্রেসিং টেবিলে যত যা আছে এগুলো একটু পরিষ্কার করে নিব। আর ড্রেসিং টেবিলের সামনে যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, আপনারা মনে করছেন হয়তো বা এগুলো ধুলো, কিন্তু এগুলো কিন্তু ধুলো না। আমার এই ড্রেসিং টেবিলে ধুলোর চেয়ে পাউডারের পরিমাণটাই বেশি থাকে। তো কে এই কাজটা করে আশা করি আপনারা বুঝতেই পারছেন। পাউডার হচ্ছে আমার মেয়ের চরম শত্রু। শত্রু বলতে পাউডার যদি এই ড্রেসিং টেবিলের সামনে থাকে সে এগুলো অর্ধেকই হচ্ছে খেলা করে ফেলে দেয়। তো পাউডার হাতে নিয়ে সে ফু দিয়ে তারপরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উড়ায়। তারপরে পাউডার হাতে নিয়ে হচ্ছে লোশন, তারপরে ক্রিম এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে সেটা আবার ড্রেসিং টেবিলের গ্লাসে মেখে রাখে। তো এই হচ্ছে কর্মকাণ্ড তার। তো এই কারণেই সব সময় আমার ড্রেসিং টেবিলের সামনে এভাবে পাউডার পড়ে থাকে। আর পাউডার যদি উড়ায় তাহলে কিন্তু পাউডারগুলো পুরো সব ফার্নিচারে একদম সাদা সাদা ফাঙ্গাসের মতো পড়ে থাকে। এই কারণে আমি হচ্ছে প্রায় সময় ওকে বকা দিই, কিন্তু কে শুনে কার কথা। তো আমি হচ্ছে পুরো ড্রেসিং টেবিলের সামনাটা সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আর ড্রেসিং টেবিলের সামনে যা যা ছিল সেগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন একটু গুছিয়ে রাখছি। তবে এই গুছানোটা বেশিক্ষণ থাকবে না, বড়জোর আধা ঘন্টা, এরপরে আবার যা তাই হয়ে যাবে। তো এখানে হচ্ছে একটা মানি প্ল্যান্ট রেখে দিলাম। আর এই মানি প্ল্যান্ট গাছটা হচ্ছে আমি নতুন লাগিয়েছি। আমার মেয়ে ঘরের কোথাও কোনো জায়গা এলোমেলো করুক আর না করুক, ড্রেসিং টেবিলটা কিন্তু সে ঠিকই এলোমেলো করে। তাছাড়া আমার ঘর কিন্তু আমি যখন যেভাবে গুছিয়ে রাখি ঠিক সেইভাবেই থাকে, শুধু ড্রেসিং টেবিলটাই আমি গুছিয়ে রাখতে পারি না। তো ড্রেসিং টেবিল গুছিয়ে এরপরে কিন্তু আমি আমার সেকেন্ড বেডরুমটাও গুছিয়ে নিয়েছি। আর সেকেন্ড বেডরুমের বেডশিটটাও আজকে উঠিয়ে ধোয়া একটা বেডশিট বিছিয়ে নিয়েছি। তো বেডশিটগুলো ধুয়ে দিব, এজন্য হচ্ছে আমি ওয়াশিং মেশিনের কাছে এসেছি। তো দেখলাম যে ওয়াশিং মেশিনের উপরে প্রচুর পরিমাণে ধুলা জমে আছে। তো ভাবলাম ওয়াশিং মেশিনটা চালু করার আগে ওয়াশিং মেশিনটা একটু ক্লিন করে নিই। যদিও এই ওয়াশিং মেশিনটা কিন্তু ঢেকেই রাখি, আপনারা কিন্তু দেখতেই পান সবসময় কিন্তু আমার ওয়াশিং মেশিন, তারপরে ফ্রিজ, ওভেন এগুলো কিন্তু আমি ঢেকেই রাখি। কিন্তু তারপরেও এর নিচে অনেক পরিমাণের ধুলা জমে থাকে।
তো আমি খুব সুন্দরভাবে আলতো হাতে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে সাইডের অংশগুলো আমি অনেক সময় দেখা যায় যে ব্রাশ দিয়ে, পুরানো যে দাঁত মাজার ব্রাশ সেগুলো দিয়ে পরিষ্কার করে নেই, তবে আজকে আর ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম না, শুধু হাতেই পরিষ্কার করে নিলাম শুকনো কাপড় দিয়ে। তো ওয়াশিং মেশিনটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর বেডশিটগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। এখন আমি ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনটা চালু করে দিব। বেডশিটের সাথে আরও কিছু কাপড় চোপড় আছে, আসলে একটা দুইটা কাপড় দিয়ে আমি কখনোই ওয়াশিং মেশিন চালু করি না, পর্যাপ্ত পরিমাণের কাপড় দিয়েই ওয়াশিং মেশিনটা চালু করি। দুই একটা কাপড় দিয়ে ওয়াশিং মেশিন চালু করলে আমার কাছে মনে হয় যে কারেন্টের অপচয় হচ্ছে। তো ওয়াশিং মেশিনে আমি কাপড় দিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আলিফার পাপা যে গ্রামের বাড়িতে গিয়েছিল আর আসার সময় অনেকগুলো আম নিয়ে এসেছে, ঝড়ে হচ্ছে এই আমগুলো পড়েছিল, সেই আমগুলোই আম্মা কুড়িয়ে ওকে দিয়ে দিয়েছে আমাদের জন্য। তো দেখতে পাচ্ছেন আমগুলো কত সুন্দর, একদমই পেকে টসটসে হয়ে আছে। তো এগুলো কিন্তু আমাদের গাছের আম। তো এগুলো হচ্ছে আমি ঝুড়িতে উঠিয়ে নিলাম। আর এদিকে কিছু আম আছে, এগুলো একটু ছোট সাইজের, আর এগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো পচে গিয়েছে, আসলে কিন্তু না, এটার কালারই এরকমের হয়ে গিয়েছে পেকে। তো তারপর ওইখান থেকে যে আমগুলো একটু বেশি পেকে গিয়েছে সেগুলো আমি আলাদা করে নিচ্ছি, আর বাকি আমগুলো আরেকটা ঝুড়িতে তুলে নিলাম। আর এগুলোকে এখন হচ্ছে আমার ডিপ ফ্রিজের উপরে উঠিয়ে রাখলাম। এগুলো হচ্ছে পরে সময় সুযোগ বুঝে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। আর এরপরে চলে এসেছি আমার ওভেনের উপরটা আজকে একটু পরিষ্কার করে নতুন করে গুছিয়ে নিব। আর সেই সাথে এই অংশে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার পাশে আছেন, সাপোর্ট করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। ওভেনটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর কাপড়টাও আবার বিছিয়ে নিয়েছি। তো ওভেনের উপরে একটা হোগল পাতার ঝুড়ি রেখেছি, আর এর ভিতরে একটা বিস্কিটের জার, একটা হচ্ছে চানাচুরের জার, আর ছোট্ট একটা জারে আমি ট্যাং রেখেছি। তার পাশে একটা সসের বোতলে পানিতে আমি একটা সিঙ্গোনিয়াম গাছ রেখে দিলাম। এখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। আর আজকে আমি যে কাজ করছি, আমি খুব আনন্দের সাথে আজকে কাজগুলো করছি, কারণ আজকে আমার মনটা ভীষণ ভালো, কারণ আজকে হচ্ছে আমি আমার সংসারের জন্য দুটি প্রয়োজনীয় জিনিস কিনবো, সেই কারণে। আর আমরা মেয়েরা সংসার জীবনে প্রবেশ করার পরে যখন সংসারের জন্য কোনো কিছু কেনাকাটা করতে যাই বা যাব, তখন যে এত আনন্দ লাগে, যে আনন্দটা কিন্তু নিজের জন্য কোনো জিনিস কিনতে গেলেও লাগে না। তো আমার ওভেনটা কিন্তু আমার শু র্যাকের উপরে রেখেছি, আর ওভেনটা রাখার পরে যে সাইডে একটু জায়গা রয়েছে সেখানেও কিন্তু আমি একটা মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই জায়গাটুকু হচ্ছে আমার টিভির নিচে যে একটা টি টেবিল রাখা, ঠিক সেই অংশটাই, এটাও আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি। আর এখানেও আমি একটা মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি। আসলে আমার মনে হয় আমি যদি আমার প্রত্যেকটা ঘরের কর্নারে কর্নারে গাছ রাখতে পারতাম তাহলে আমার কাছে ভীষণ ভালো লাগতো। তো গাছটাকে আমি একটু সামনের দিকে টেনে আর ওই সাইডে আমার ইলেকট্রিক কেটলিটা দিয়ে দিয়েছি। আর আর এই টি টেবিলের এক সাইডে কিন্তু আমার সাউন্ড সিস্টেমটা রাখা, তার উপরে কিন্তু আমি টিভি কার্ডটা রেখেছি। তো
তো হচ্ছে এই যে প্লান্টারটা, এটার ভিতরে কিন্তু মানি প্লান্ট একটা গাছ ছিল, তো সেটা আমি সরিয়ে অন্য প্লান্টারে দিয়ে দিয়েছি। তো ভাবলাম এই প্লান্টারটার ভিতরে এই যে আর্টিফিশিয়াল পাতা আর ফুলগুলো আছে সেগুলো রেখে দেই, তাহলে খুব ভালো লাগবে। আর দেখেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, সাদা প্লান্টার, তার ভিতরে হচ্ছে সবুজ কালারের পাতা আর সাদা সাদা ফুল ছোট ছোট, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো এই তো সাজানোর পরে এই জায়গাটা এমন লাগছে। আর এই যে আমার শু র্যাকের উপরে আমার ইলেকট্রিক ওভেনটা রাখা, আর ওভেনটার উপরে আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগছে এই জায়গাটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওভেনের পাশে আমি ছোট্ট একটা দইয়ের হাঁড়িতে একটা মানি প্লান্ট রেখেছি, আর নিচের অংশে কিন্তু একটা মানি প্লান্ট আর আমার ইলেকট্রিক কেটলিটা রেখেছি। তো এরপরে আমি হচ্ছে অফ ক্যামেরাতে আমার দুপুরের রান্নাটাও করে নিয়েছি। আমি কিন্তু বেশিরভাগ সময় রান্নাটা বিকেলেই করি, তো আজকে যেহেতু বিকেলে বাইরে যাব সেই কারণে ভাবলাম রান্নাটা দুপুরেই করে রাখি। তো আমি হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করেছি পটল দিয়ে, আর সেই সাথে আমি কলমি শাক ভাজি করে নিয়েছি। তো এই তো আমার কিন্তু দুপুরের রান্না বান্না শেষ, আর নিশ্চিন্তে আমি কিন্তু এখন বিকেলে বাইরে বের হতে পারবো, আমার কিন্তু আর কোনো টেনশন থাকবে না। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু বেশ অনেক সময় রেস্ট নিয়েছি, মেয়ের ম্যাডাম আসছিল, পড়িয়েও গিয়েছে। এরপরে ঠিক 5টার দিকে আমি আর মেয়ে বাইরে এসেছি, আর আমি চলে এসেছি আমাদের এলাকাতেই ওয়ালটন প্লাজা। তো আমি সচরাচর ওয়ালটন প্লাজা থেকেই সব কিছু কেনাকাটা করি। তো এই যে এখানে কিন্তু দেখছিলাম খুব সুন্দর সুন্দর ফ্রিজ, ডিপ ফ্রিজ। তো এখনকার যে ডিপ ফ্রিজগুলো সেগুলোর মডেল বা ডিজাইন খুব সুন্দর, তবে আমি যখন ডিপ ফ্রিজটা কিনেছিলাম তখন এই ধরনের ডিজাইনগুলো ছিল না। তো এখন আফসোস হচ্ছে যে তখন কেন এগুলো ছিল না। আসলে সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুরই পরিবর্তন আসে। যেহেতু মডেল বের হয়েছে নতুন, ডিজাইনও বের হয়েছে নতুন, দামটাও কিন্তু আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। তো এই যে ইয়েলো কালার ডিপ ফ্রিজটা, এই ডিপ ফ্রিজটা কিন্তু আমার গ্রামের বাড়িতে আছে। আর এখানে হচ্ছে এই ডিপ ফ্রিজটা আমার ভীষণ ভালো লাগছিল। এটা হচ্ছে 300 লিটারের ডাবল ডোরের, দুই পাশেই কিন্তু ডোর দেওয়া আছে, খুব ভালো লাগছে। তবে আমার ফ্রিজটাও কিন্তু কম বড় না, আমার ডিপ ফ্রিজটাও কিন্তু 255 লিটারের। আর এই যে এখানে ছোট্ট একটা ফ্রিজ, এটা দেখে তো আমার মেয়ে খুবই পছন্দ করেছে, বারবারই ও ফ্রিজটা গিয়ে খুলছিল আর নেড়েচেড়ে দেখছিল। আর এই যে এই পাশে হচ্ছে সমস্ত এসির কালেকশন, 2 টন 2.5 টনের এসি, তবে 1 টনের কোনো এসি ছিল না। আর আমার মেয়ে ঘুরে ঘুরে দেখছিল। আর এগুলো হচ্ছে গিজার, যদিও এই প্লাজাটা আমার মেয়ের অনেক পরিচিত, ছোটোবেলা থেকেই ও এখানে আসে। আর এই যে আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসেছি, আর তার সাথে নিয়ে এসেছি আরও একটা জিনিস, রান্নাঘরের কাজকে সহজ করার জন্য। রান্নাঘরের কাজ সহজ করার জন্য আমি আমার প্রয়োজনীয় জিনিসটা আজকে কিনেই ফেললাম। তো অনেক দিন হয়েছে আমার কিন্তু রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে, এরপরে আর কোনো রাইস কুকার আমার কেনা হয়নি। তবে আজকে আমি রাইস কুকার কেনার উদ্দেশ্যে যাইনি প্লাজাতে, আমি গিয়েছিলাম ফ্যান কেনার জন্য। তো ফ্যান কিনতে গিয়ে আমি রাইস কুকার কিনে নিয়ে এসেছি, কারণ আমার যে চার্জার ফ্যানটা সেটা নষ্ট হয়ে গিয়েছে। এরপরে আলিফার পাপা সকালবেলা বলে গিয়েছে যে তুমি প্লাজাতে গিয়ে একটা চার্জার ফ্যান নিয়ে এসো। তো এই কথাটা ও যখন বলেছে তখনই আমি চিন্তা করেছি যে আমি যদি আজকে ফ্যান কিনতে যাই তাহলে সাথে আমি একটা রাইস কুকার অবশ্যই কিনে নিয়ে আসব। তো যেই ভাবনা সেই কাজ, তো আমি কিন্তু আমার প্রয়োজনীয় জিনিসটা কিনে নিয়ে এসেছি। আর আমার ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর্যন্ত আমার রাইস কুকার ছিল না। তো এই যে এই রাইস কুকারটা আমি নিয়ে এসেছি, আর এটার সাথে 2টো হাঁড়ি আছে, একটা স্টিলের আর একটা হচ্ছে নন স্টিকের। যে কোনো হাঁড়িতেই আমি চাইলে রান্না করতে পারবো। তো আমার রাইস কুকারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর রান্নাঘরের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজনীয়, ঝটপট কিন্তু রান্না করে ফেলা যায় রাইস কুকারটা থাকলে, তেমন বেশি চিন্তা লাগে না ভাত রান্না করা নিয়ে। তো রাইস কুকারটা অবশেষে কিনেই নিলাম। আর যে পরিমাণের গরম পড়ছে, সিলিং ফ্যান দিয়ে তো হয়ই না, সাথে একটা টেবিল ফ্যান লাগিয়ে, তো আমার যে ফ্যানটা ছিল সেটা একটু ছোট ছিল, তো ওটায় বেশি চার্জ থাকতো না, তারপরেও হচ্ছে কারেন্টে চালানো যেত। তো এটা হচ্ছে খুব ভালো একটা মডেল। এই ফ্যানটা আমি বাড়ির জন্য কিনেছি, মানে গ্রামের বাড়ির জন্য। এজন্যই আলিফার পাপা বলে দিয়েছে যে ওই মডেলটাই নিয়ে এসো, এটা 3.5 ঘন্টা 4 ঘন্টা ব্যাকআপ দেয়। আর এখানে লাইট সিস্টেমও আছে, লাইটগুলো কিন্তু বেশি পাওয়ারেও জ্বালানো যায় আবার কম পাওয়ারেও জ্বালানো যায়। আর এটা হচ্ছে পাওয়ার আর স্পিড, তার পাশে হচ্ছে ন্যাচারাল বাতাসটা পাওয়ার জন্য এই অপশনটা আছে। এই মডেলটা খুবই ভালো। তো ভেবেছিলাম যে এটা পাবো কি পাবো না, তো আলহামদুলিল্লাহ এটা পেয়ে গিয়েছি। তো এখন একটু শান্তিতে ঘুমানো যাবে। ফ্যানটা নষ্ট হওয়ার পরে একটা রাত কাটাতে ভীষণ কষ্ট হয়েছে ফ্যান ছাড়া। তো দুটো জিনিসই কিন্তু আমার মেসিং হয়ে গিয়েছে, একই কালারের হয়েছে আমার রাইস কুকার আর ফ্যান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।